তাহলে দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পারছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান হচ্ছে। প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে তেমনটাই জানা গেল। তবে কৌতূহল ও কৌতুকের ব্যাপার হল, দক্ষিণপন্থীদের এই উত্থান নিয়ে তিনি ভীষণভাবে উদ্বিগ্ন। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন রক্তস্নাত জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে গেছে, যখন ফ্যাসিবাদের 1.5 দশকের দুঃশাসনে পিষ্ট মানুষ একটু স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। বহুকাল পর ইসলামপ্রিয় মানুষ স্বাভাবিকভাবে নিজের আত্মপরিচয় নিয়ে পথ চলতে পারছে। এমন সময় মির্জা ফখরুল এই উদ্বেগ জানালেন যখন সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণজমায়েতের পর একই জায়গায় স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের উদ্বেগ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মির্জা ফখরুলের মন্তব্য সত্যি কৌতূহল উদ্দীপক। দক্ষিণপন্থী বা ডানপন্থী দল পৃথিবীর বহু দেশেই রয়েছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিক পার্টি থেকে নিয়ে ব্রিটেনের কনজারভেটিভ পার্টি বা ভারতের বিজেপি, সবাই দক্ষিণপন্থী দল। মজার ব্যাপার হলো, সব দক্ষিণপন্থী দলের অভিন্ন বৈশিষ্ট্য হলো এই দলগুলো জাতীয়তাবাদী আদর্শের ধারক। মির্জা ফখরুল যে দলের মহাসচিব হিসেবে দক্ষিণপন্থার উত্থান নিয়ে উদ্বেগ জানাচ্ছেন, সেই দলটি শুধু জাতীয়তাবাদী নয়, দলের নামের মধ্যেও শব্দটা রয়েছে। একটা জাতীয়তাবাদী দলের মহাসচিবের দক্ষিণপন্থার উত্থান নিয়ে উদ্বেগ হাস্যকরই শোনায় বটে। কিন্তু দেখা যাচ্ছে আদর্শ হিসেবে জাতীয়তাবাদে মির্জা ফখরুল সাহেবের কোনো আপত্তি নেই, বরং বেশ স্বাচ্ছন্দ্যে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাহলে ঠিক কোন বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন? প্রথম আলোকে তিনি বলেছেন, বাংলাদেশকে আমি সব সময় উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই এবং এখানে গণতন্ত্র হবে সবচেয়ে বড় বিষয়। বোঝা গেল তার আদর্শ হল লিবারেল ডেমোক্রেসি, কিন্তু তার রাজনৈতিক আদর্শের সাথে যদি কারোর মিল না থাকে তাহলে তাদের উত্থানে তিনি উদ্বিগ্ন হন। সেই কারণেই দক্ষিণপন্থার উত্থানে তিনি উদ্বিগ্ন। বড্ড গভীর গণতান্ত্রিক আচরণ বটে। উত্থান হওয়ার অর্থ কোনো রাজনৈতিক আদর্শের পক্ষে জনসমর্থন তৈরি হওয়া। মির্জা ফখরুল আশ্চর্যজনকভাবে একই বাক্যে গণতন্ত্রের কথা বলছেন, আবার যাদের সমর্থন বাড়ছে তাদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে উঠছেন। দারুণ কৌতুকপ্রদ ও বিস্ময়কর বটে। আরও কিছু কথা বলেছেন মির্জা ফখরুল। বলেছেন, এমন রাজনৈতিক শক্তির উত্থান দেখতে পাচ্ছি যারা গণতন্ত্রেই বিশ্বাস করে না। এরা নিজেরা তাদের মতবাদকে চাপিয়ে দিতে চায়। এটা নিঃসন্দেহে অ্যালার্মিং সিচুয়েশন। তিনি বলেছেন, কিছু কিছু দল মহিলাদের কিছুতেই সামনে আনতে চান না। মহিলাদের তারা রাজনৈতিক ক্ষমতা তো দূরের কথা, সামাজিক ক্ষমতায়নও করতে চায় না। এসব দলের উত্থান যদি এই দেশে হয় তাহলে পিছিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। দেখা যাচ্ছে ইসলামপন্থী দলগুলোকে দমন করতে পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী, তাদের প্রভু ভারত আর তাদের বামপন্থী দোসররা মিথ্যা ও অর্ধসত্য মিশিয়ে যে বয়ান প্রচার করেছিল, মির্জা ফখরুল সেই বয়ানেরই পুনঃপ্রচার শুরু করেছেন। সাব্বাস! কিন্তু ৯১% মুসলমানের দেশে সরাসরি ইসলামপন্থী শব্দটা উচ্চারণ করতে হয়তো সাহস করেননি তিনি। কারণ হয়তো এই যে কয়েকদিন পরেই দাড়ি টুপিওয়ালা বা ঘোমটা দেওয়া এদেশের সাধারণ জনমানুষের দ্বারে দ্বারে ভোটের জন্য তাদেরকে হাত পাততে হবে। মির্জা ফখরুলের মন্তব্যে কেউ বিশ্বাসঘাতকতার গন্ধ পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যে জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হওয়ার দাবি করছে, সেই রক্ত সমুদ্রে কত দক্ষিণপন্থীর রক্ত মিশে আছে। মাত্র 1 বছরেই মির্জা ফখরুলরা সেটা ভুলে বসেছেন। জুলাই বিপ্লবের সূচনা লগ্ন থেকেই এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল দক্ষিণপন্থীরা। আন্দোলনের প্রতিটি পরতে পরতে অবদান রয়েছে তাদের। তারা আন্দোলনের পরিকল্পনায় ছিল, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়ে এখনো হাসপাতালে পড়ে আছে অনেকে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে উঠেছিল যেসব এলাকায়, তার অন্যতম হল রাজধানীর যাত্রাবাড়ি। কেউ কেউ যাত্রাবাড়িকে জুলাই বিপ্লবের লেলিনগ্রাদ বলে উল্লেখ করেছেন। মির্জা ফখরুল যে দক্ষিণপন্থীদের উত্থানে উদ্বিগ্ন, সেই দক্ষিণপন্থী মাদ্রাসা ছাত্ররাই সেদিন বুকের রক্ত আর সাহস দিয়ে এই যাত্রাবাড়ি প্রতিরোধ করে তুলেছিল। দক্ষিণপন্থীদের সেই ত্যাগের কথা মির্জা ফখরুলরা অল্প সময়ই ভুলে বসেছেন, যদিও সেই রক্তে অর্জিত বিপ্লবের সুযোগ সুবিধা নিতে তাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। মির্জা ফখরুলরা হয়তো ভুলে গেছেন যে জুলাই বিপ্লবের রাজপথে স্কুল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি হিজাব পরা অনেক নারীও রাজপথে নেমেছিলেন। পিছনে নয়, এই নারীরা ছিলেন আন্দোলনের প্রথম সারিতে। এরা স্লোগান তুলেছেন,
সশস্ত্র ফ্যাসিবাদী পুলিশের সামনে রুখে দাঁড়িয়েছেন, পরিশ্রান্ত সহযোদ্ধাদের হাতে পানির বোতল তুলে দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত নিহত হয়েছেন। আন্দোলনে তারা যে ত্যাগ স্বীকার করেছেন তা সত্যি অবিস্মরণীয়। অথচ পলাতক ফ্যাসিবাদীদের সাথে সুর মিলিয়ে মির্জা ফখরুল বললেন, এরা নারীদেরকে কিছুতেই সামনে আনতে চায় না। এমন ভয়াবহ স্মৃতিভ্রষ্টতা নিয়ে মির্জা ফখরুলরা কিভাবে আগামীতে রাজনীতি করবেন সেটাই একটা বড় প্রশ্ন। দক্ষিণপন্থীদের ব্যাপারে মির্জা ফখরুলের শঙ্কার একটা কারণ আমরা আন্দাজ করতে পারি। ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর বামপন্থী দোসররা কোনোদিন দক্ষিণপন্থীদের ব্যাপারে তাদের ঘৃণা ও ক্রোধ লুকাতে পারেনি। মির্জা ফখরুলের রাজনৈতিক বিকাশও এই বামপন্থী ছত্রছায়াতেই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1969 সালে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও হয়েছিলেন। এই বামপন্থী ও বামপন্থী বলয় থেকে উঠে আসা রাজনীতিবিদরা নিজেদেরকে উদারপন্থী পরিচয় দিলেও বাস্তবে ভিন্ন মতের ব্যাপারে তারা খুবই অনুদার। বাংলাদেশের বাস্তবতায় সেই বাম রাজনীতি ছেড়ে মির্জা ফখরুলকে চলে আসতে হয়েছে, কিন্তু বামপন্থার বীজ এখনও যেন তার মধ্যে রয়েই গেছে। এবার আসুন আমরা আরেকজন রাজনীতিবিদের সাথে পরিচিত হই, যাকে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী ও তাদের দোসররা বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতির পুনরুজ্জীবন দাতা হিসেবে তাচ্ছিল্য করে গেছেন। তার গৃহীত পদক্ষেপগুলো বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে গভীর প্রভাব ফেলেছিল। অনেকেই বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তার চেয়ে দেশপ্রেমিক শাসক আর কেউ আসেনি। ভদ্রলোকের নাম জিয়াউর রহমান। মির্জা ফখরুল এখন যে দলের মহাসচিব হিসেবে পরিচয় দেন, সেই দলের তিনি প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমান 1977 সালে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন। তার এই একটি কাজ আজও বামপন্থীদের অসীম পীড়ার কারণ। তবে জিয়াউর রহমান সেখানেই থেমে থাকেননি। ধর্মনিরপেক্ষতার বদলে তিনি সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন। তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্যের ধারণা নিয়ে এসেছিলেন, যেখানে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি প্রথম ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমান মুসলিম আত্মপরিচয়কে জাতীয় পরিচয়ের সাথে সংযুক্ত করেছিলেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাই তাকে সমর্থন দিয়েছিল। যে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানে মির্জা ফখরুল রাজ বিচলিত, জিয়াউর রহমান সেই ইসলামপন্থী দলগুলোকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। কারণ বাকশাল গঠনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কবর দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। সেখান থেকে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান। শুধু দক্ষিণপন্থী রাজনীতিকে ফিরিয়ে আনা নয়, বরং দক্ষিণপন্থী বড় বড় রাজনীতিবিদদের অনেককে খুঁজে এনে তিনি মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন। মুসলিম লীগ নেতা শাহ আজিজুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী করেছিলেন। খানে সবুরকে স্থানীয় সরকার মন্ত্রী করা হয়েছিল। মুসলিম লীগ নেতা এএসএম সলিমন, আব্দুর রহমান বিশ্বাস, এম এ মতিন সহ অনেককেই তিনি মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন। জিয়াউর রহমান মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করেছিলেন। ওআইসি ও মুসলিম বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন। এর বিপরীতে ভারতের প্রভাব থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি তিনি গড়ে তুলেছিলেন। ক্ষমতার রাজনীতির মাঠে মির্জা ফখরুল ও তার মতো নেতারা আজও মুখে জিয়াউর রহমানের আদর্শের কথা বলে ফেনা তোলেন। বাংলাদেশের মানুষের ভোট পেতে হলে এছাড়া তাদের উপায়ও নেই। কিন্তু জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন সেগুলো তারা পছন্দ করেন না মোটেই। জিয়াউর রহমান যে রাজনীতিকে ফিরিয়ে এনেছিলেন, সেই দক্ষিণপন্থী রাজনীতির উত্থানকে তাই তারা অ্যালার্মিং সিচুয়েশন মনে করেন। জিয়াউর রহমান যে ভারতের বলয় থেকে বেরিয়ে এসেছিলেন, মির্জা ফখরুলরা সেই ভারতের বয়ান এখন যত্ন সহকারে প্রচার করে চলেছেন। আমরা ভারতকে আমাদের প্রতিবেশী মনে করি। ৭১ সালের যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, সেই জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি একজন হিসাবে, আপনার প্রতিবেশী হিসাবে। দক্ষিণপন্থীরা যখন জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনে, তখন সেই গণতন্ত্রের সুবিধা নিতে মির্জা ফখরুলদের সমস্যা হয় না। ভোটের জন্য ইসলামপন্থী দলগুলোর সাথে জোট গড়ার বৈঠক করতেও তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু দক্ষিণপন্থী দলগুলো যদি আত্মপরিচয় নিয়ে, জনগণের সমর্থন নিয়ে বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায়, তাহলেই তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন। এর মধ্যে তারা অ্যালার্মিং সিচুয়েশন দেখতে পান। হায় সেকুলাস, সেকুলাস! কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই রাজনীতি, আর কি বিচিত্র তার কর্ণধারেরা।